প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করব কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা নিয়ে। কবি শঙ্খ ঘোষ বর্তমান বাংলাদেশের চাঁদপুরে 1932 খ্রিস্টাব্দে 6ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। 1932 খ্রিস্টাব্দে 6ই ফেব্রুয়ারি বর্তমান বাংলাদেশের চাঁদপুরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল বর্তমান বাংলাদেশের বরিশালে। তবে দেশ ভাগের পর কবি শঙ্খ ঘোষ চলে আসেন কলকাতায়। কলকাতায় এসে 1954 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তারপর তিনি যাদবপুর এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। 1992 খ্রিস্টাব্দে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। 20 শতকের 60-এর দশকে কৃত্তিবাস এবং শতভিসা পত্রিকাকে কেন্দ্র করে যে কয়েকজন তরুণ কবির আবির্ভাব হয়েছিল, তাদের মধ্যে কবি শঙ্খ ঘোষ অন্যতম। কবি শঙ্খ ঘোষের প্রকৃত নাম হচ্ছে চিত্তপ্রিয় ঘোষ। কবি শঙ্খ ঘোষের প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। তার ছদ্মনাম কুন্তক। কবি শঙ্খ ঘোষের প্রকৃত নাম হচ্ছে চিত্তপ্রিয় ঘোষ, তার ছদ্মনাম হচ্ছে কুন্তক। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে দিনগুলি রাতগুলি। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে দিনগুলি রাতগুলি। এটি তার 1956 সালে প্রকাশিত হয় কৃত্তিবাস পত্রিকায়। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি কাব্যগ্রন্থটি কৃত্তিবাস পত্রিকায় প্রকাশিত হয়। তিনি বাংলা সাহিত্যে একজন কবি এবং সাহিত্য সমালোচক হিসেবে পরিচিত। তবে তিনি কবিতা ছাড়াও সাহিত্য সমালোচনা করেছেন, 2টি উপন্যাসও লিখেছেন, এমনকি বিখ্যাত বিদেশি কবিদের অনেক লেখাকে বাংলাতে অনুবাদও করেছেন। পরবর্তীতে তার বেশ কিছু বিখ্যাত কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, যা বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। যেমন বাবরের প্রার্থনা, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, বন্ধুরা মাতি দরজায়, ধুম লেগেছে হৃৎকমলে, লাইনেই ছিলাম বাবা, ছন্দের ভিতর এত অন্ধকার, সবের উপর সামিয়ানা, গোটা দেশ জোড়া জৌখর, হাসি খুশি মুখে সর্বনাশ, প্রতি প্রশ্নে কেঁপে ওঠে ভিটে। এগুলি তার বিখ্যাত কাব্যগ্রন্থ। এছাড়া তিনি 2টি বিখ্যাত উপন্যাস লিখেছেন। তার
উপন্যাস দুটি হচ্ছে সুপুরি বনের শাড়ি ও সকাল বেলার আলো। অনুবাদ কর্মেও তিনি বিখ্যাত বিদেশি কবিদের যেমন ডেভিড ডিও, গুন্টেস গ্রাস, নিকোলাস গিয়েন এদের বিখ্যাত কবিতাগুলি তিনি বাংলায় অনুবাদ করেছেন। বাংলা সাহিত্যে অমূল্য অবদানের জন্য তিনি বিভিন্ন পুরস্কার পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, তারপর পেয়েছেন বিশ্বভারতী থেকে দেশিকোত্তম উপাধি এবং ভারত সরকার থেকে পেয়েছেন পদ্মভূষণ। কবি শঙ্খ ঘোষ আজও জীবিত আছেন এবং তার কলম আজও চলছে। আমরা আশা রাখবো তার কলম চলুক আজও। আমরা তার লেখা যে কবিতাটি পড়ব সেই কবিতাটি অর্থাৎ আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি তার জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে নেওয়া। এর মূল কাব্যগ্রন্থ হচ্ছে জলই পাষাণ হয়ে আছে। এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 2004 সালে। জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 2004 সালের 5ই ফেব্রুয়ারি। এই কাব্যগ্রন্থে মোট 31টি কবিতা আছে। 31টি কবিতার মধ্যে আই আরো বেঁধে বেঁধে থাকে কবিতাটি 31তম কবিতা, অর্থাৎ কাব্যগ্রন্থের একেবারে শেষ কবিতা। এই কবিতাটি যেহেতু 2004 সালে লেখা বা 2004 সালের প্রাক মুহূর্তে লেখা, সেহেতু এই কবিতার বিষয় বা প্রেক্ষাপট রচনায় 2004 সালের পূর্ববর্তী অর্থাৎ 2003 বা 2004 সালের আগের কয়েক বছরে সারা বিশ্ব জুড়ে যে বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তির অর্থাৎ রাষ্ট্রনায়কদের শোষণ, শাসন এবং সাম্রাজ্যবাদীদের সাম্রাজ্য দখলের লড়াইয়ে সারা বিশ্ব জুড়ে যে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তাতে সাধারণ মানুষের জীবন কিভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং সেই যুদ্ধময় পরিস্থিতি সাম্রাজ্যবাদী শক্তিদের অর্থাৎ ক্ষমতাবান দেশগুলির আক্রমণে যেভাবে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, এই পরিস্থিতিতে পরিত্রাণের উপায় বাতলে দিতেই এই কবিতাটির অবতারণা। এই কবিতাটির প্রেক্ষাপট আলোচনায় একটা কথা বলতে হয় যে যেহেতু কবি 2004 সালে কবিতা লিখেছেন, তাহলে 2004 সালের আগে সারা বিশ্ব জুড়ে কি ধরনের একটি ভয়ঙ্কর দুর্বিষহ ঝঞ্ঝাক্ষুব্ধ যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা একটু বিশ্লেষণ করে নেওয়া যাক বা জেনে নেওয়া যাক সংক্ষেপে। আমরা জানি মধ্যপ্রাচ্যের দুটি দেশ, একটা হচ্ছে কুয়েত আর একটা হচ্ছে ইরাক। তো এই মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে কুয়েত এবং ইরাক পেট্রোলিয়াম অর্থাৎ তরল সোনা তেলের খনি, তাই সেই পেট্রোলিয়ামের খনি দখলকে কেন্দ্র করে ইরাক এবং কুয়েতের মধ্যে লড়াই, আর তাতে
অন্যদিকে উস্কানি দিচ্ছে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্সের মতো দেশগুলি। এই সমস্যার সূত্র হয়েছে 1991 সাল থেকে। তাতে কি হচ্ছে, এই শক্তিশালী দেশগুলির মধ্যে এই যে খনি দখলের লড়াই বা সাম্রাজ্য দখলের লড়াই, এই লড়াই সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে, সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে। রাষ্ট্রনায়কেরা তারা ক্ষমতা দখলের লড়াইয়ে ব্যস্ত, আর সাধারণ মানুষের জীবন যাচ্ছে অন্ধকারে পর্যবসিত হয়ে। তারপরে আমরা জানি 2003 সালের ডিসেম্বরে এক নায়কতন্ত্রের অজুহাতে ইরাকের প্রেসিডেন্টকে গদিচ্যুত করা হয়। তাতেও তৈরি হয় এক বিশৃঙ্খল পরিস্থিতি। তার ফলে কি হয়েছে, তালিবান সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীগুলির আক্রমণ শুরু হয়েছে সারা বিশ্ব জুড়ে। তারপরে যেমন ইরাক, আফগানিস্তান, প্যালেস্টাইন, এই সমস্ত দেশগুলির মধ্যে লেগে আছে গৃহযুদ্ধ। তার ফলে কি হয়েছে, এই যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে, এই যুদ্ধ বিধ্বস্ত দেশগুলিতে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শুধু ওই সমস্ত দেশ নয়, আমাদের ভারত, পাকিস্তান এবং চীনের মধ্যেও রয়েছে তিক্ত সম্পর্ক। তাই প্রায়ই আমরা খবরের শিরোনামে দেখতে পাই, সীমানায়, দেশের সীমানায় যখন তখন আমাদের দেশের সৈনিকরা মারা যাচ্ছে বা কোনো জঙ্গি গোষ্ঠীর দ্বারা আক্রান্ত হচ্ছে। এইভাবে সারা বিশ্ব জুড়ে যে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে কবি এই কবিতার তাৎপর্য হিসেবে দেশকাল নির্বিশেষে সর্বজনীন বিপন্ন মানবিকতা বোধ। সারা বিশ্ব জুড়ে মানুষদের মানবিকতা হারিয়ে যাচ্ছে। মানুষ আজ, অর্থাৎ রাষ্ট্রনায়করা, সাম্রাজ্যবাদীরা মেতে উঠেছে ক্ষমতা দখলের লড়াইয়ে এবং সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলার এক পন্থায়। তো এইরকম যখন এক দেশ আর এক দেশের উপর আক্রমণ হচ্ছে, শক্তিশালী দেশ, ক্ষমতাবান দেশগুলি যখন দুর্বল দেশগুলির উপর আক্রমণ হানছে, ক্ষমতা দখলের লড়াইয়ে মেতে উঠছে, সাম্রাজ্য বিস্তারের খেলায় মেতে উঠছে, তখন সাধারণ মানুষ এই যুদ্ধ, হানাহানি, রক্তপাত, মৃত্যু খেলায় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। সাধারণ মানুষ গৃহহীন হয়ে পড়ছে, সাধারণ মানুষ বিপদগ্রস্ত, সব সময় মৃত্যুর আশঙ্কায় শঙ্কিত, তাদের বাঁচার কোনো পথ নেই। তাই কবি এই কবিতা দেশ কাল অতিক্রম করে সার্বজনীন বিশ্ব মানবতা বোধে উজ্জীবিত হয়েছেন, আন্তর্জাতিকতা বোধে উজ্জীবিত হয়েছেন। তাই সারা বিশ্বের মানুষকে, শান্তিকামী মানুষকে, সাধারণ মানুষের কবি জোটবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে থাকতে বলেছেন। কারণ একতাই হচ্ছে মূল বল, ঐক্যই শক্তি। যে একা সে ক্ষুদ্র, কিন্তু যে একা নয়, যে সংঘবদ্ধ, সে কখনো ক্ষুদ্র নয়। আমরা সবাই ছোটবেলা একটা গল্প পড়েছি। এক জমিদারের 5টা ছেলে ছিল। তার 5টা ছেলের মধ্যে সবসময় হিংসা, হানাহানি, মারামারি লেগে থাকত। তাদের মধ্যে কখনো ভ্রাতৃত্ব বোধ বা ভাইয়ের প্রতি যে ভালোবাসা, সেটা ছিল না। হিংসায় মেতে থাকতো তারা, একে অপরের সাথে সবসময় তারা আক্রমণে ব্যস্ত থাকতো। তখন সেই
জমিদার তার ছেলেদেরকে শিক্ষা দেওয়ার জন্য বললেন যে তোমরা সবাই একটা করে লাঠি নিয়ে এসো, দুটা করে লাঠি নিয়ে এসো। তার প্রত্যেকটা ছেলে দুটা করে লাঠি নিয়ে আসলো, অর্থাৎ 5 দুগুণে 10টা লাঠি হলো। তারপরে তার 5টা ছেলেকে একটা একটা করে লাঠি দিল, বললো এই লাঠিগুলো তোমরা ভাঙো। 5টা ছেলে লাঠিটা পট করে ভেঙে দিল। তারপর জমিদার 5টা লাঠিকে এক জায়গায় শক্ত করে বাঁধলেন, বেঁধে বললেন এবার ভাঙো তো। 5টা লাঠিকে একসঙ্গে বাঁধার পর দেখছে আর কেউ সেই লাঠিটাকে ভাঙতে পারছে না। এমনকি তারা 5 ভাই মিলে শক্তি প্রয়োগ করে ভাঙার চেষ্টা করছে, তবু তারা ভাঙতে পারছে না। তখন জমিদার তার ছেলেদের বললেন যে ঠিক এইভাবে তোমরা কত সহজে একটা একটা করে লাঠি ভেঙে ফেললে, কিন্তু যখন 5 লাঠিকে আমি একসঙ্গে বেঁধে দিলাম তখন তোমরা আর কেউ এই লাঠিটাকে ভাঙতে পারছো না। তো তোমরাও 5 ভাই, যদি তোমরা একে অপরের সাথে হিংসা হানাহানি মারামারিতে লেগে থাকো, তাহলে তোমাদেরকে যে কেউ মেরে চলে যাবে, তোমরা যে কোনো জায়গায় পরাজিত হয়ে যাবে। আর তোমরা যদি 5 ভাই একজোট হয়ে থাকো, ঐক্যবদ্ধ হয়ে থাকো, সংঘবদ্ধ হয়ে থাকো, প্রেম প্রীতির পূর্ণ বাঁধনে বেঁধে থাকো, তাহলে তোমাদেরকে কেউ মারতে পারবে না, তোমাদেরকে কেউ বধ করতে পারবে না। অর্থাৎ ঐক্যই বল, একতাই শক্তি, জোটবদ্ধতাই হচ্ছে মানুষের বাঁচার একমাত্র উপায়। এছাড়া আমরা ছোটবেলা আর একটা গল্প পড়েছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বৃষ্টি। সেই বৃষ্টি গল্পে আমরা কি দেখেছি? মেঘলা আকাশ, গোটা আকাশে কালো মেঘে ছেয়ে গেছে, আকাশে মেঘবিন্দুগুলি উড়ে বেড়াচ্ছে। তখন একটা মেঘবিন্দু বাকি সকল মেঘবিন্দুকে বলছে, ভাই সকল তোমরা কেউ একা নামিও না, একা নামিলেই মাঝ পথে সূর্য তোমাদের গ্রাস করিয়া ফেলিবে। আমরা একসঙ্গে সহস্র সহস্র লক্ষ লক্ষ অর্বুদে পৃথিবীতে নামিব, ইচ্ছা করিলে গোটা পৃথিবী ভাসাইব। গৃহস্থের ঘর চাল ফুটা করিয়া গৃহস্থের ঘরে টু মারিব। তাহলে এখানে বৃষ্টিবিন্দু কি বোঝাতে চাইছে? যে এক ফোঁটা বৃষ্টিবিন্দু যদি আকাশ থেকে ঝরে পড়ে, তাহলে সূর্যের প্রচন্ড তাপে মাঝপথে সে শুকিয়ে যাবে। কিন্তু সহস্র সহস্র লক্ষ লক্ষ কোটি কোটি বৃষ্টিবিন্দু যদি একসঙ্গে পৃথিবীতে ঝাঁপিয়ে পড়ে, তাহলে সেই সূর্য আর সেই বৃষ্টিবিন্দুগুলোকে শুকাতে পারবে না, গ্রাস করতে পারবে না। অঝোর ধারায় মুষল ধারায় যদি বৃষ্টি হয়, তাহলে ইচ্ছা করলে সেই বৃষ্টিবিন্দু গোটা পৃথিবীকে ভাসিয়ে দিতে পারে। গৃহস্থের ঘরের চাল ফুটো করে চুইয়ে চুইয়ে ঘরের মেঝেতেও জল পড়তে পারে। তাহলে কি একতাই বল, ঐক্যই শক্তি, সংঘবদ্ধতায় একমাত্র শক্তি। আর সেই জন্য কবি এই বিপদ সংকুল পরিস্থিতিতে সারা দেশের মানুষকে, অর্থাৎ সারা বিশ্বের সাধারণ মানুষকে জোটবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে, মিলেমিশে প্রেম প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে, হাতে হাত রেখে, আরো বেঁধে বেঁধে, অর্থাৎ আরো জোটবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে কবি সবাইকে থাকতে বলেছেন। কারণ এখন যুদ্ধরাজ কিছু সাম্রাজ্যবাদী শক্তি তাদের সাম্রাজ্য বিস্তারে তৎপর হয়ে উঠেছে। মানুষ এখন সাম্রাজ্যবাদীরা অতীত ইতিহাসকে ঢেকে তাদের নিজ স্বার্থ চরিতার্থতার ইতিহাস গড়তে ব্যস্ত। সাধারণ মানুষ এখন খুব অসহায়। সাধারণ মানুষ মুখোশে চোখ মুখ ঢেকে সব অন্যায়, সব অত্যাচার মুখ বুজে সহ্য করে যায়। মানুষ শুধু আজ প্রাণের ভিখারি, বেঁচে থাকার লড়াইয়ে ব্যস্ত। কিভাবে মানুষ বেঁচে থাকবে? আমরা অর্থাৎ কবি দেখেছেন যে মানুষ যেভাবে বেঁচে আছে, যেইভাবে ভয়ে ভয়ে বিপদগ্রস্ত, প্রতি পদে পদে বিপদ নিয়ে
বেঁচে আছে, এই বাঁচাকে প্রকৃত বেঁচে থাকা পারে না। আমরা বাঁচার মতো বাঁচতে চাই। কবি দেখেছেন, প্রত্যক্ষ করেছেন এই যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে কিভাবে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মরা মারা যাচ্ছে। সাধারণ মানুষ তো মারা যাচ্ছেই, কারণ রাষ্ট্রনায়করা মারা যায় না, তারা সিংহাসনে গদিতে বসে থাকে। মারা যায় আমাদের মতো সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মেহনতি মানুষ। আর তাতে শুধু তারাই মারা যায় না, দেশের যারা ভবিষ্যৎ প্রজন্ম শিশুরা তারাও বাদ যায় না। তাই কবি আশঙ্কা করেছেন যে এইভাবে তাহলে একদিন আমরাও মরে যাব নাকি, আমাদেরও মরে যাওয়ার সম্ভাবনা। তাই আমাদের কোনো পথ নেই যে মানুষ মরে গেলেও আজও পৃথিবীতে বিবেকবান মানুষ, মানবতা বোধ সম্পন্ন মানুষ আজও মনুষ্যত্ব নিয়ে চলাফেরা করছে। আদর্শবাদী মানুষ আজও পৃথিবীতে আছে। তাই আমরা যে আদর্শবাদী মানুষরা পৃথিবীতে আছি, আমরা তো সবাই এক জোট বেঁধে আছি। তবু আসো আমরা আরো জোট বেঁধে হয়ে থাকবো, ঐক্যবদ্ধ হয়ে থাকবো। কারণ একতাই হচ্ছে মূল বল। এই বিপদের হাত থেকে বাঁচার একমাত্র পথ আমাদের সংঘবদ্ধ হয়ে থাকা। তাই সারা বিশ্বের মানুষকে কবি আহ্বান করেছেন জোট বেঁধে বেঁধে থাকতে। জোট বেঁধে বেঁধে থাকা কথার অর্থ ঐক্যবদ্ধ হয়ে থাকা, সংঘবদ্ধ হয়ে থাকা, মিলে মিশে থাকা, প্রেম প্রীতির পুণ্যবাদনে আবদ্ধ হয়ে থাকা। আমরা অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে সারা বিশ্ব জুড়ে যে ক্ষমতা দখলের লড়াই চলছে, দুর্বল দেশগুলির উপরে সবল দেশগুলির অত্যাচার চলছে, সাম্রাজ্যবাদীদের আগ্রাসন চলছে, তাতে সাধারণ মানুষের জীবন কেমন বিপদ সংকুল, কিভাবে বিপদগ্রস্ত তা বোঝাতে কবি কবিতার শুরুতেই বলেছেন আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির পাহাড়। আমরা জানি পর্বত, সকল ধরনের পর্বত, পর্বতে ধস নামে। ধরে নাও এইটুকু অংশ ধসে পড়ে গেছে, ধসে পড়ে গেছে। গিরিখাত অর্থাৎ পর্বতের মধ্যবর্তী যে গর্ত, অর্থাৎ পর্বত থেকে যখন বরফ গলা জল গলে নিচের দিকে বয়ে আসে প্রচন্ড গতিতে, তখন ওই জায়গার মাটি নুড়ি কাপড় বালি সব ভেসে চলে যায়, তখন ওই জায়গায় কি একটা গর্তের সৃষ্টি হয়ে যায়। গর্ত ওকে বলা হয় গিরিখাত বা গব্বর, গিরিগব্বর। কোন একটা মানুষ যদি এই জায়গায় দাঁড়িয়ে থাকে, এই জায়গায় দাঁড়িয়ে থাকে, তাহলে ওর ডানে গেলেও বিপদ, বামে গেলেও বিপদ। ডান দিকে গেলে ধসে পড়ে তার মৃত্যু হবে, বাম দিকে গেলে তার গিরিখাতে পড়ে মৃত্যু হবে। অর্থাৎ ডানে বামে দুদিকেই বিপদ। ডানায় কুমির, ডানায় বাঘ, জলে কুমির, এইরকম অবস্থা। ডানায় গেলে বাঘে খাবে, জলে গেলে কুমিরে খাবে। অর্থাৎ আমরা সব দিকে বিপদগ্রস্ত। তারপরে কবি বলেছেন মাথায় বোমারু, অর্থাৎ যে যুদ্ধ বিমান থেকে বোম ফেলা হয় বা যে বিমান থেকে বোম ফেলা হয় তাকে বলা হয় বোমারু। তো আমরা এমন এক পরিস্থিতিতে বাস করছি যে সবসময় আমাদেরকে মৃত্যু ভয়ে শঙ্কিত হয়ে ঘুমাতে হয়। যে কোনো সময় আমাদের শিওরে বোম করতে পারে, আকাশে বোমারু উঠছে, যুদ্ধ বিমান উঠছে। আমরা আজ থেকে প্রায় বছর খানেক আগেই এই যুদ্ধ বিমানের খবর আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে পড়েছি, যখন আমাদের ভারত পাকিস্তানের সম্পর্ক একটা উত্তপ্ত হয়ে উঠেছিল, ঠিক সেই সময়। তো আমরা এতটাই বিপদ সংকুল
যে আমাদের পদে পদে বিপদ, পদে পদে বাধা। তাই কই বলেছেন পদে পদে হিমানির বাঁধ, পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানির বাঁধ অর্থাৎ বরফের তৈরি বাঁধ। তাহলে বরফের তৈরি বাঁধ দিয়ে কি হাঁটা যায়? কোনো সময় হাঁটা যায় না। বরফের বাঁধ কি বিপদ মুক্ত? কখনো বিপদ মুক্ত নয়। তো আমাদের চারিদিকেই বিপদ, কোনো দিকেই যাওয়ার উপায় নেই। সাম্রাজ্যবাদী শক্তিরা, ক্ষমতাবান রাষ্ট্র নায়করা এমন ভাবে চারদিকে জাল বিস্তার করে রয়েছে, এমন ভাবে তারা যুদ্ধ হানাহানি সংঘাতে মেতে উঠেছে যে সাধারণ মানুষের জীবন পদে পদে বিপদ। তাদের কোনো দিকেই আর কোনো বাঁচার পথ নেই। যেদিকে যায় সেদিকেই বিপদের আভাস, সব দিকে বিপদ সংকুল পথ। ডানে গিরি খাত, ডানে ধস, বামে গিরি খাত, মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমরা বিপদ মুক্ত কোনো দিকেই নয়। যে কোনো সময় আমরা মরে যেতে পারি। তাই কবি বলেছেন আমাদের পথ নেই কোনো। কিসের পথ নেই? আমাদের বাঁচার কোনো পথ নেই। কেন পথ নেই? এই তো সাম্রাজ্যবাদী শক্তিদের সাম্রাজ্য দখলের লড়াইয়ে, ক্ষমতাবান দেশগুলির ক্ষমতা দখলের লড়াইয়ে তারা এমন ভাবে চারদিকে যুদ্ধের জাল, হিংসা হানাহানির জাল বিস্তার করে রেখেছে যে আমাদের চারিদিকেই বিপদ, সব দিকেই বিপদ। ডানে ধস, বামে গিরিখাত, মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের বেঁচে থাকার আর কোনো পথ নেই। আমাদের ঘর গেছে উড়ে, অর্থাৎ সাম্রাজ্যবাদী শক্তিদের, ক্ষমতালোভী রাষ্ট্র নায়কদের ক্ষমতা দখলের লড়াইয়ে সাধারণ মানুষ আশ্রয় হারা হয়ে পড়েছে, আশ্রয়হীন হয়ে পড়েছে, নিরাশ্রয় হয়ে পড়েছে। তাই কবি বলেছে আমাদের ঘর গেছে উড়ে। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, অর্থাৎ তাদের এই ক্ষমতা দখলের লড়াই, যুদ্ধে হানাহানিতে, তাদের সাম্রাজ্য দখলের লড়াইয়ে সাধারণ মানুষ বর্তমান প্রজন্ম ধ্বংস হয়েছে। এমনকি ভবিষ্যৎ প্রজন্মের প্রতীক শিশুরা তাদের হাত থেকে রক্ষা পায়নি। তাদের মৃতদেহ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই কবির আশঙ্কা যে তাহলে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? যেভাবে সাম্রাজ্যবাদীরা যুদ্ধের জাল বিস্তার করে রয়েছে, যেভাবে আমাদের জীবনকে বিপদ সংকুল করে তুলেছে, যেভাবে আমরা নিরাশ্রয় হয়ে পড়েছি, ঘর উড়ে গেছে, আমাদের বাঁচার কোনো পথ নেই, যেভাবে আমাদের বর্তমান প্রজন্ম মারা যাচ্ছে, ভবিষ্যৎ প্রজন্মরাও ধ্বংস হয়ে যাচ্ছে, একদিন আমরা কি তাদের মতো মরে যাব? তাই কবি বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাওয়ার সংখ্যায় শঙ্কিত হয়ে বলেছেন তাহলে এইভাবে একদিন আমরাও মরে যাব নাকি তারা যেভাবে মরছে। তাই কবি সারা বিশ্বের মানুষকে আহ্বান করেছেন যা আজ এই মুহূর্তে আমাদের আর কোনো পথ নেই বাঁচার, একটাই মাত্র পথ। সেই পথটা কি? আরো বেঁধে বেঁধে থাকি, আমরা জোটবদ্ধ হয়ে থাকি, আমরা মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে থাকি, সংঘবদ্ধ হয়ে থাকি। কারণ যে সংঘবদ্ধ হয়ে থাকে, জোটবদ্ধ হয়ে থাকে, মিলেমিশে থাকে, হাতে হাত রেখে থাকে, সে কখনো ক্ষুদ্র নয়, সে হলো বৃহৎ শক্তি। সে যে কোনো রাষ্ট্রনায়কের যে কোনো বিপদের মোকাবিলা করতে পারে। কারণ একতাই হচ্ছে মূল বল। যে একা সে ক্ষুদ্র, যে একা নয় সে ক্ষুদ্র নয়। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে থাকি, জোটবদ্ধ হয়ে থাকি, মিলেমিশে সংঘবদ্ধ হয়ে থাকি, তাহলে আমরাই হলাম বৃহৎ শক্তি। আমাদেরকে আর কেউ কখনো পরাজিত করতে পারবে না। তাই কবি সারা বিশ্বের মানুষকে এক জোট বেঁধে আবদ্ধ হয়ে থাকতে বলেছেন। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। আমাদের ইতিহাস নেই, আমাদের মধ্যে কাদের ইতিহাস নেই? অর্থাৎ সারা বিশ্বে
শান্তিকামী, শ্রমজীবী, মেহনতি, খেটে খাওয়া সাধারণ মানুষের কোনো ইতিহাস নেই। একটা কথা আছে, যারা ইতিহাস গড়ে যারা ইতিহাসে স্থান পায় না, যারা ইতিহাসে স্থান পায় তারা আদৌ কোনোদিন ইতিহাস গড়ে না। আমরা ইতিহাস পড়ি, যে ইতিহাস পড়ি সেটা বিকৃত ইতিহাস, সত্য ইতিহাস আমরা পড়ি না। কারণ যারা ইতিহাস গড়ে তারা ইতিহাসে স্থান পায় না। ইতিহাসে কার স্থান দখল করে থাকে? রাষ্ট্রনায়করা, সাম্রাজ্যবাদীরা, ক্ষমতাবান দেশ নেতারা, সম্রাটরা, নবাবরা, রাজারা তার ইতিহাসে স্থান পায়। আর তাদেরকে ইতিহাস গড়তে যারা সাহায্য করে, যারা ইতিহাস গড়ে, খেটে খাওয়া শ্রমজীবী মেহনতি সাধারণ মানুষ, তারা চিরদিন ইতিহাসে বঞ্চিত, লাঞ্ছিত, তারা ইতিহাসে স্থান পায় না। কারণ মানুষের অতীত ইতিহাসকে সরিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থতার ইতিহাস গড়তে ব্যস্ত কারা? সাম্রাজ্যবাদীরা, সাম্রাজ্য লোভীরা, রাষ্ট্রনায়করা। আর আমরা সাধারণ মানুষ মুখোশে চোখ মুখ ঢেকে আছি। চোখ মুখ ঢেকে আমরা সমস্ত অন্যায় অবিচারকে আমরা মুখ বুজে সহ্য করে যাচ্ছি। কেন? আমরা প্রাণের ভিখারি বলে। আমরা ভিখারি 12 মাস, আমরা 12 মাস ভিখারির মতো জীবন যাপন করছি। আমরা কিসের ভিখিরি? আমরা প্রাণের ভিখিরি। কিভাবে বাঁচবো? বাঁচার জন্য ভিখিরি। সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। তাই কেউ বলেছেন আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। যে ইতিহাস আমরা পড়ছি সেই ইতিহাসে সাধারণ মানুষ স্থান পায়নি, চোখ মুখ ঢাকা অবস্থা স্থান পেয়েছে। বিষয়টা আরো স্পষ্ট করে বলতে গেলে বলতে হয়, আমরা যদি এখন প্রশ্ন করি যে তাজমহল কে নির্মাণ করেছে, উত্তর হবে শাহজাহান। কিন্তু শাহজাহান কি রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে ইট ধুয়েছে, পাথর ধুয়েছে, গিট্টি ধুয়েছে, মানুষের হাতে কুর্নি নিয়ে একটা একটা করে ইট গেঁথেছে, পাথর গেঁথেছে, মার্বেল গেঁথেছে? সে কিচ্ছু করেনি। সিংহাসনে বসেছিল। কারা করেছে? সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মেহনতি মানুষরা রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে সেই তাজমহল নির্মাণ করেছে। কিন্তু ইতিহাসের পাতায় তাদের নাম থাকে না, কারণ তাদের কোনো ইতিহাস নেই। ইতিহাস আছে কার? ওই তো ক্ষমতাবান নবাবের, সম্রাটের, সাম্রাজ্যবাদী শক্তির, ক্ষমতাবান রাষ্ট্রনায়কের। সাধারণ মানুষ চিরদিন ইতিহাসে উপেক্ষিত হয়েছে। অথবা এমনই ইতিহাস চোখ মুখ ঢাকা, মুখোশে ঢাকা, তাদের নাম ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। তাই আমরা সাধারণ খেটে খাওয়া মানুষরা শুধু প্রাণে বেঁচে থাকার জন্য পরিশ্রম করে যায় আজীবন, তারা প্রাণের ভিখিরি বলে। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো বা গেছে মরে। কবির আশঙ্কা যে পৃথিবীতে যদি মনুষ্যত্ব বিবেকবান মানুষ, মানবতাবোধ সম্পন্ন মানুষ যদি থাকে তাহলে পৃথিবী বেঁচে আছে। আর যদি পৃথিবী থেকে মানবতা, মনুষ্যত্ব, বিবেক মানুষের মন থেকে হারিয়ে যায় তাহলে পৃথিবী হয়তো বা গেছে মরে। তাই কবি বলেছেন পৃথিবী হয়তো বেঁচে আছে, হয়তো বা গেছে মরে। পৃথিবী থেকে যদি মনুষ্যত্ব, মানবতা বোধ, বিবেক, মনুষ্যত্ব হারিয়ে যায় তাহলে পৃথিবী হয়তো গেছে মরে। আর যদি মানুষের মধ্যে এই মনুষ্যত্ব, বিবেক, এই মানবিক গুণ, মানবিকতা বোধ যদি থাকে তাহলে পৃথিবী হয়তো বা আছে বেঁচে। আমাদের কথা কে বা জানে? আমরা পেয়েছি দৌড়ে দৌড়ে, আমাদের অর্থাৎ সাধারণ মানুষদের।
জীবনহারা, নিরাশ্রয়, নিরন্ন মানুষদের খবর কেউ রাখে না, তাদের ইতিহাস কেউ জানে না, তাদের খবর কেউ পড়ে না। তারা সাধারণ মানুষ, প্রাণের ভিখারি। তাই পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ বেঁচে থাকার লড়াইয়ে, বেঁচে থাকার জন্য মানুষের দৌড়ে দৌড়ে অর্থাৎ দুয়ারে দুয়ারে ঘুরেছে, যাদের খবর কেউ রাখে না। আমরা সাধারণ মানুষের খবর রাখি না, কিন্তু রাষ্ট্রনায়কদের খবর সবাই রাখে। আমার, তোমার বা আর সবার বার্থডে হলে কোন চ্যানেলে খবর দেখায়? খবর রাখে কেউ? রাখে না। কিন্তু প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সিনেমার নায়ক, তাদের কবে জন্মদিন, কবে কোন মেকআপ, কবে ওর ছেলের জন্মদিন, কবে ওর ছেলে হলো, কবে ওর মেয়ে হলো, গোটা দেশের নিউজ চ্যানেলে দেখায়। আমাদের তো দেখায় না, কারণ সাধারণ মানুষের খবর কেউ রাখে না। খবর রাখে কাদের? ক্ষমতাবানদের, সাম্রাজ্য লোভীদের, শক্তিশালী রাষ্ট্র নায়কদের। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছে বাকি। পৃথিবীতে যখন আর কোনো বাঁচার পথ নেই, যদি মনুষ্যত্ব, বিবেক, মানবতা বোধ না থাকে, তবু তো কজন আছে বাকি। তবু তো কজন বলতে আদর্শবান মানুষ, মানবিকতা বোধ সম্পন্ন মানুষ, মনুষ্যত্ব, বিবেক যুক্ত মানুষকে কই বলেছে তবু তো কজন আছে বাকি। তাই পৃথিবীর সমস্ত আদর্শবান মানুষ, মনুষ্যত্ব, বিবেক, মানবতা বোধে উজ্জীবিত মানুষকে কবি আহ্বান করেছেন। কি আহ্বান করেছেন? আয়, আরো হাতে হাত রেখে, হাতে হাত রেখে আয়, আরো বেঁধে বেঁধে থাকি। এই পরিস্থিতিতে, এই বিপদ সংকুল পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য আমাদেরকে কবি এক জোট বেঁধে, সংঘবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে থাকতে বলেছেন। তাই বলেছেন আয়, আরো হাতে হাত রেখে। আমরা হাতে হাত রেখে আছি, আরো সংঘবদ্ধ হয়ে, আরো হাতে হাত রেখে থাকবো, জোটবদ্ধ হয়ে থাকবো, ঐক্যবদ্ধ হয়ে থাকবো, সংঘবদ্ধ হয়ে থাকবো, মিলেমিশে থাকবো। প্রেম প্রীতির পূর্ণ বাঁধনে আমরা পরস্পরে মিলেমিশে থাকবো। তাহলেই হবে আমাদের এই পৃথিবী সুখের স্বর্গ। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, প্রেম প্রীতির পূর্ণ বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় আমাদের এই মর্ত ভুবনে। তাই আমরা যদি প্রেম প্রীতির পূর্ণ বাঁধনে আবদ্ধ হয়ে সারা বিশ্বের মানুষ এক জোট বেঁধে, সংঘবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি, তাহলে আমরা যে কোনো বিপদ, যে কোনো মোকাবিলা আমরা করতে পারি, যে কোনো বিপদের মোকাবিলা করতে পারি, আমরা বেঁচে থাকতে পারি। আমাদেরকে কেউ পৃথিবী থেকে সরিয়ে দিতে পারবে না। তাই সারা বিশ্ব জুড়ে যখন ক্ষমতা লোভীদের দাপাদাপি, সাম্রাজ্যবাদীদের আগ্রাসন, ক্ষমতাশীল দেশগুলির দুর্বল দেশগুলির উপর আক্রমণ, ক্ষমতাশালী রাষ্ট্র নায়কদের আক্রমণ, যুদ্ধ, হানাহানি, হিংসা, হানাহানিতে ভরা পৃথিবী, বিপদ সংকুল পৃথিবীতে বেঁচে থাকার একমাত্র পথ জোট বেঁধে থাকা, ঐক্যবদ্ধ থাকা, ঐক্যবদ্ধ হয়ে থাকা, মিলেমিশে থাকা, একতার বন্ধনে আবদ্ধ হয়ে থাকা। এ হলো কবিতা। এবার এই কবিতা থেকে আমরা কি কি প্রশ্ন করব আমি একটু দেখিয়ে দিই।
এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা বাড়িতে তৈরি করো। রচনা ধর্মী প্রশ্ন, এগুলো সবই কিন্তু 5 নম্বরের জন্য।
তবে দেখবে এবছর যদি এই কবিতা থেকে 5 নম্বরের প্রশ্ন চলে এসে থাকে, তাহলে এখান থেকে 5 নম্বরের প্রশ্ন আর সামনের বার আসার কোনো সম্ভাবনা নেই। যদি এবছর চলে এসে থাকে, তাহলে যদি চলে এসে থাকে তাহলে আমরা এখান থেকে 5 নম্বরের প্রশ্ন না করে 3 নম্বরের প্রশ্নগুলি করার বেশিরভাগ চেষ্টা করব। 3 নম্বরের প্রশ্নগুলি করার জন্য আমি কয়েকটা লাইন তোমাদের দাগিয়ে দিচ্ছি, সেই লাইনগুলো থেকে কোশ্চেনগুলো করবে। দেখবে তোমাদের বাড়িতে হয়তো বই আছে, এই লাইন তুলে তুলে যে সমস্ত কোশ্চেন, সেই কোশ্চেনগুলো করবে, তাহলে হয়ে যাবে 3 মার্কের জন্য। যেমন প্রথম 4-5 লাইন, মানে আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানের বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে ওড়ে। পরপর চারটা লাইন, এখান থেকে 3 মার্কের প্রশ্ন হতে পারে। তারপরে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, এই 2 লাইন দাগিয়ে রাখো। এই মুহূর্তে মরে যাব নাকি, এই লাইন দাগিয়ে রাখো। তারপরে আমাদের ইতিহাস নেই, এই লাইনটা দাগো। আমাদের চোখ মুখ ঢাকা, এই লাইনটা দাগাও। আমরা ভিখিরি 12 মাস, এই লাইনটা দাগাও। পৃথিবী হয়তো গেছে মরে, এই লাইনটা দাগাও। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, এই লাইনটা দাগাও। তবু তো কজন আছে বাকি, এই লাইনটা দাগাও। আর লাস্ট লাইন, আয় আরো বেরোবে থাকে। এই সমস্ত লাইনগুলো তুলে তুলে যে কোশ্চেনগুলো হবে, সেগুলো তোমরা করার চেষ্টা করবে 3 মার্কের জন্য। আর শর্ট কোশ্চেন 1 মার্কের যে কোনো জায়গা থেকে হতে পারে, তার জন্য বেশি বেশি করে পড়তে হবে সবাইকে। বাড়িতে সবাই কবিতাটি ভালো করে পড়ো, বোঝার চেষ্টা করো, আর প্রশ্নগুলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। যদি 5 নম্বর প্রশ্ন এই বছরে 2020-তে চলে এসে থাকে, তাহলে 2021-এর জন্য 5 নম্বরের প্রশ্ন হয়তো আসার সম্ভাবনা কম। তাই 3 নম্বরের প্রশ্নগুলোতে বেশি জোর দিতে হবে, আর শর্ট কোশ্চেনে জোর দিতে হবে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই বাড়িতে মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ভালো থেকো সবাই। আজকে আমি এখানে ক্লাস শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে আজকের বারে ঠিক এই সময়ে। ভালো থেকো সবাই, সুস্থ থাকো, আর মন দিয়ে পড়াশোনা করো।